যাদেরকে আমরা সমাজ শক্তি বলি, শ্রেণীবেশার মানুষ বলি, তারা বিভিন্নভাবে বিভক্ত, কিন্তু তাদের শ্রেণী স্বার্থ আছে। একটি রাজনৈতিক দল তার এই সমস্ত সমাজ শক্তি সমূহ অথবা শ্রেণী পেশার মানুষের স্বার্থকে কিন্তু প্রতিনিধিত্ব করছে না। তাহলে সেই রাজনৈতিক শক্তির সমঝোতার কথা বলছি এবং সেই রাজনৈতিক শক্তির ঐক্যমত্যের কথা বলছি, কিন্তু যাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পালিয়ে গেল, তাদেরকে বলছি আপনারা ঘরে ফিরে যান, রাজনৈতিক ক্ষমতার চর্চাটা আমরা করি, আমরা রাজনৈতিক দল সমূহ করি। সমঝোতার পথে যাওয়ার বিষয়, আমাদের যে বিভক্তি, আমাদের যে যার যার উঠোন সাজানোর যে আমরা প্রক্রিয়ায় আছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের ভিন্নতা যেগুলো প্রকট হয়ে উঠছেন, সেই সময় জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আমাদের আজকের এই সমঝোতা আলোচনাটা আয়োজন করবার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে করছি এই আলোচনার মধ্য দিয়ে আমাদের একটি পথরেখা তৈরি হবে, যার মধ্যে আমরা যে ঐক্যের ভিত্তিতে ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছি, সে একই ঐক্যকে আমাদের হৃদয় ধারণ করে আমাদের প্রত্যাশিত যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলবার যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব। আমরা প্রায়শই একটি কথা বলি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অনেক বিদগ্ধ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এই কথাটা প্রায়শ বলেন। আমি একটি বিনয়ের সাথে একটু দ্বিমত বলতে পারেন, অথবা না বোঝার অভিজ্ঞতার কথা বলতে পারেন। আমি সংস্কার চলমান প্রক্রিয়া এই বিষয়টার সাথে আমি দ্বিমত পোষণ করি। সংস্কার করবার প্রয়োজনীয়তা উপলব্ধি করবার জন্য যে রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়, যে জাগরণ তৈরি হয়, হওয়ার পরেই কিন্তু সংস্কারের বিষয়টা সামনে আসে। প্রতিদিন সংস্কারের বিষয় সামনে থাকে না, প্রতিদিন মানুষের ভিতরে সেই জাগরণ থাকে না, প্রতিদিন মানুষের ভিতরে সেই আকাঙ্ক্ষা থাকে না। সুতরাং প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, এটি বছরে চলতে থাকবে চলমান প্রক্রিয়া। এর মধ্য দিয়ে মূলত নতুন যে আকাঙ্ক্ষা তৈরি হয়, যে যে একটি শানিত চেতনার থেকে নতুন কিছু তৈরি করবার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়, সেটিকে ভোতা করে দেওয়ার এক ধরনের প্রচেষ্টা বলে আমি মনে করছি এই জায়গাটা। আজকের আলোচনার যে সমঝোতার দুটো দিক আছে, নিশ্চয় যারা আলোচনা আয়োজন করেছেন তারা ভবিষ্যতে এই বিষয়ে কথা বলবেন। যে প্রথমত হচ্ছে সংস্কার, আমরা কি কি বিষয়ে সংস্কার করতে চাই সে বিষয়ে এক ধরনের ঐক্যমত্য তৈরি করার প্রশ্ন, সমঝোতা তৈরি করার প্রশ্ন। লেখাটা আমি ভালোভাবে পড়তে পারিনি, হয়তো এর ভেতরেও আছে। আরেকটি হচ্ছে এই সমঝোতা বাস্তবায়ন করবার বা সংস্কার বাস্তবায়ন করবার প্রক্রিয়াটা কি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ধরে নিচ্ছি যে আমরা, অনেকে বলেছেন যে আমরা মোটা দাগে অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত পোষণ করছি এবং এর মধ্য দিয়ে আমরা সমঝোতা কি কি বিষয় হতে পারে সেই বিষয়ে একমত হতে পারবো। কিন্তু এই সমঝোতা বা সংস্কার যেসব বিষয় ঐক্যমত তৈরি হবে, সেইগুলো বাস্তবায়ন কীভাবে হবে সেই বিষয়ে কিন্তু ভিন্ন ভিন্ন বিতর্ক আছে। আমরা অনেকে বলছি যে একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংস্কার কোনো অবস্থায় সম্ভব না। আবার বলছি সমঝোতা এমন একটি বিষয়, সংস্কার এমন একটি বিষয়, সেটি জাতীয় ঐক্যবদ্ধভাবে করতে হবে, অর্থাৎ জাতির প্রত্যেক মানুষ এই প্রক্রিয়ার ভিতরে অংশীভূত হতে হয়। আর একটি নির্বাচন করি যখন আমরা, সেই নির্বাচনে একটি রাজনৈতিক দল ক্ষমতায়ন ঘটে বা হয়, সে রাজনৈতিক দল সর্বোচ্চ ভোট কাস্টিং ভোটের আমাদের দেশের ইতিহাসে 40% উপরে কেউ ভোট পেয়ে সরকারও গঠন করে নেই অথবা ক্ষমতাসীন হয়নি। তাহলে একটি নির্বাচিত সংসদ, আমি অন্য সাংবিধানিক বিতর্কে গেলাম না, ঐক্যমত্যের ভিত্তিতে পুরো জাতির অংশগ্রহণের ভিত্তিতে যদি সংস্কার হয়, সংস্কার করবার বিষয় হয়, তাহলে একটি নির্বাচিত পার্লামেন্ট যে 40% ভোটের প্রতিনিধিত্ব করে 60% ভোটারের প্রতিনিধিত্ব ছাড়া সে পার্লামেন্ট কিভাবে সংস্কার বাস্তবায়ন করবে, তাতে ঐক্যমত কিভাবে তৈরি হবে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম।
আর যেসব বিষয়ে সংস্কারের প্রস্তাবনা আছে সে বিষয়ে একটু কথা বলতে চাই। যেমন ধরুন পার্লামেন্টের উচ্চকক্ষের কথা বলা হয়েছে, চমৎকারভাবে কমিশন রাজনৈতিক দলের যে ক্ষমতায়ন অথবা রাজনৈতিক দলের আধিপত্য অথবা শুধু রাজনৈতিক দলটার জন্য এই দেশটা সেটিকে প্রতিফলন করা হওয়ার আরেকটি চেষ্টা করেছে। পার্লামেন্টের নিম্নকক্ষে উনি আসন সংখ্যা বৃদ্ধি করেছেন এবং জনগণের বহুল দাবি ছিল পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন করা। সে উচ্চকক্ষে গঠন করবার জন্য তার প্রেক্ষিতটা কি সেটি আমরা সকলে কম বেশি জানি এবং বিশেষজ্ঞ মহলও সে বিষয়ে কথা বলেছেন। সেটি হচ্ছে যে আজকের এই নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষের মধ্যে যে রাজনৈতিক দলের যে শাসন যে নিম্নকক্ষে দিতে হয় তার সাথে উচ্চকক্ষে এমন প্রক্রিয়া গঠন করা যাতে করে এটার ভারসাম্য তৈরি করা যায়, যাতে করে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একচ্ছত্রভাবে আইন প্রণয়ন করার অধিকারটা দ্বারা রহিত করা যায় এবং ক্ষমতার ভারসাম্য জায়গাটা যে আইন প্রণয়নের ক্ষেত্রে এটি তৈরি করা যায়। কিন্তু দেখা গেল সংখ্যানুপাতিক নির্বাচনের কথা ওনারা বলেছেন এবং তার ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে। অর্থাৎ যে নিম্নকক্ষে আপনি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করছেন সেই দলেরই উচ্চকক্ষে তার বেশি সংখ্যক প্রতিনিধিত্ব থাকছে। তো নিম্নকক্ষে যে আইনটা আপনি প্রণয়ন করবেন, আপনার সংখ্যাগরিষ্ঠতা বলে সেটি পাশ করবেন, তো উচ্চকক্ষের কাজটা কি? উচ্চকক্ষ সেটি বাধা দিবে কিভাবে? আপনাদের তো সেখানে আধিপত্য, সেই দল বা মতের লোকেই সে উপরে বসে আছে। তো এই জায়গায় কিভাবে ভারসাম্য তৈরি হবে অথবা এর গঠন প্রণালীটা কিভাবে হবে, এটি একটা মৌলিক প্রশ্ন। প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য তৈরি করব, সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য তৈরি করব এবং পরপর দুবার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা রহিত করব। এইসব বিষয়ে হয়তো আমাদের ঐক্যমত্য হবে। এখন শেখ হাসিনা দুবার প্রধানমন্ত্রী, আমাদের মেয়াদ 10 বছর, শেখ হাসিনা 10 বছরে এই দেশটাকে যেখানে নিয়ে গেছে, আমি দ্বিমত করছি না এই বিষয়টার সাথে, এটি চাই, কিন্তু 10 বছরে যেভাবে দেশটাকে রসাতলে নিয়ে গেছে এবং এটা একটি প্রতিবেশী দেশের সাথে এমন সমঝোতায় পৌঁছেছে যে এই দেশটি তার স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবার সুযোগ হারিয়ে ফেলেছে। আবার দেখুন বিশ্ব রাজনীতিতে যদি ডোনাল্ড ট্রাম্পের দিকে দেখেন, যে 4 বছর ক্ষমতা ছিল, আবার 4 বছর ক্ষমতায় চর্চা করা শুরু করছে, তার দেশকে যেমন গ্রাস করছে, পুরো বিশ্বকে দখল করার এক ধরনের প্রবণতা তৈরি করবার চেষ্টা করছে। সে বিভিন্ন দেশ, খাল, বিল যা আছে, আমরা নদী নালা যেভাবে বলি, পানামা খাল থেকে শুরু করে সেগুলো দখল করার চেষ্টা করছে। তার মানে শুধুমাত্র এই 10 বছর থাকা না থাকার মধ্য দিয়ে সেটি নিশ্চিত করা যায় না। কথাটা এই জন্য বললাম, আমাদের দেশে সমস্ত আলোচনা, সংস্কার, নির্বাচন, জনগণের অধিকার, গণতন্ত্র, সমস্ত আলোচনা রাজনৈতিক দল কেন্দ্রিক। আমি একটু ভিন্ন আলোচনাটা আপনাদের সামনে তুলতে চাই। সেটি হচ্ছে যে রাজনৈতিক দল সমাজের কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। সন্দেহ নেই রাজনৈতিক দলের ক্ষমতা যাওয়ার চেষ্টা করে, রাজনৈতিক দল ভোট করে, জনগণের পক্ষে অধিকার আদায় লড়াই সংগ্রাম করে এবং তারাই রাষ্ট্র ক্ষমতা যায়, রাষ্ট্র দেশ শাসন করে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের দিকে যদি আমরা তাকাই বা অতীতে যদি অভ্যুত্থানগুলোর দিকে তাকাই, আমরা রাজনৈতিক দল যে শুধু সমস্ত কিছুর কর্তৃত্ব দাবি করতে পারে না, সেটি জুলাই গণ অভ্যুত্থানে আমরা পরিষ্কার দেখেছি। এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল 15.5 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় সমস্ত শ্রেণী পেশার মানুষ যখন রাস্তায় নামলো, যে অংশীজন, রাষ্ট্রের যারা মালিক আমরা মনে করি, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, সমাজের বিশাল একটি অংশ, যাদেরকে আমরা সমাজ শক্তি বলি, শ্রেণী পেশার মানুষ বলি, তারা বিভিন্নভাবে বিভক্ত, কিন্তু তাদের শ্রেণী স্বার্থ আছে। একটি রাজনৈতিক দল তার এই সমস্ত সমাজ শক্তি সমূহ অথবা শ্রেণী পেশার মানুষের স্বার্থকে কিন্তু প্রতিনিধিত্ব করছে না। তাহলে সেই রাজনৈতিক শক্তির সমঝোতার কথা বলছি এবং সেই রাজনৈতিক শক্তির ঐক্যমত্যের কথা বলছি, কিন্তু যাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পালিয়ে গেল, তাদেরকে বলছি আপনারা ঘরে ফিরে যান, রাজনৈতিক ক্ষমতার চর্চাটা আমরা করি, আমরা রাজনৈতিক দল সমূহ করি। এটি আজকের সমাজের একটি মৌলিক আলোচনার বিষয়। আমি জানি এই আলোচনাটা খুব গুরুত্ব বহন করে না, কিন্তু এই আলোচনাকে যদি আমরা সূত্রপাত করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের সংখ্যা আছে। আমরা মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা যে ফ্যাসিজম, শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, বাকশাল দেখেছি, তারপরে সামরিক শাসন দেখেছি,
90-এর বিরোধী আন্দোলন দেখেছি, অনেক কিছু দেখবার পরে সবচাইতে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করেছে শেখ হাসিনা। তার মানে অতীতে রাজনৈতিক দলগুলোর বন্দোবস্তের মধ্য দিয়ে যে শাসন প্রক্রিয়া আমরা গিয়েছি, এই শাসন প্রক্রিয়া রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে ভবিষ্যতেও এই ফ্যাসিবাদের যে মহামারী আমাদের তৈরি হয়েছে, সংবিধানের এই জায়গাগুলোর ভারসাম্য তৈরি করা, কিছু কিছু জায়গায় আমরা যে সংস্কার করবার তৈরি করছি, এটি নিশ্চিত করবার মধ্য দিয়ে শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতায়নটাই নিশ্চিত হবে। এবং এর মধ্য দিয়ে রাজনৈতিক দল অতীতে যে চর্চাগুলো করেছে, যে সংবিধানকে ব্যবহার করে, তার প্রশাসনকে ব্যবহার করে, সমস্ত কিছুকে ব্যবহার করে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, তার থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা খুব কম থাকবে। সেই জন্য বলতে চাই, এই সমাজের অংশীজন যারা শ্রেণী পেশার মানুষ, সমাজ শক্তি সমূহ যারা সরাসরি রাজনৈতিক দলের সদস্য নয়, এই মানুষদেরকে বাদ দিয়ে, এইদেরকে সমঝোতার সংলাপে অংশগ্রহণ না করা, এদেরকে রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ না করা, এদেরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া অংশগ্রহণ না করা মধ্য দিয়ে যে বিশাল জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে, এবং এই বাইরে থাকার কারণে, তাদের রাজনৈতিক ক্ষমতায়ন না থাকার কারণে তারা আপনার যে সংলাপ সমঝোতার থেকে অনেক দূরবর্তী অবস্থানে অবস্থান করে, এবং তারা এখানে কোনো ভূমিকা রাখতে পারে না। আর রাখতে পারে না বলেই আমরা যেটি তৈরি করি, সেটিকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো হতে চেষ্টা করি, সমাজের সমস্ত জনগোষ্ঠী কিন্তু সেই চেষ্টায় অংশগ্রহণ করে না। এই বিষয়টা আজকে যারা আলোচক আছেন তাদেরকে আমরা তাদের দৃষ্টিতে আনবার জন্য, আলাপটা তুলবার জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই। আমরা মনে করি সংস্কার লক্ষ্য হওয়া উচিত অংশীদারিত্বমূলক সমাজ তৈরি করার জন্য, অংশীদারিত্বমূলক রাষ্ট্র তৈরি করবার জন্য। আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলি, কি অন্তর্ভুক্তিমূলক সমাজ কি রাজনৈতিক দলগুলোই শুধু এর প্রতিনিধিত্ব করে? অন্তর্ভুক্তিমূলক সমাজের কি সদস্য কি এই মানুষগুলোই, যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, রাজনৈতিক সংগ্রাম করি, আন্দোলন করি? আজকে যেমন রেলওয়ের গতকালকের ঘটনা দেখেছেন, এটিকে আমরা যেভাবে ব্যাখ্যা করি, কিন্তু একটি লোকরানী কল্যাণ সমিতি একদিনের সিদ্ধান্ত নিয়ে তারা রেল বন্ধ করে দিল। নৈরাজ্য বলবেন অথবা যাই বলবেন, তাদের একটা অর্থনৈতিক আন্দোলন ছিল এটা। কিন্তু এই যে শক্তি, এই যে ফোর্স, এটা আমরা রাজনৈতিক দলসমূহ একসাথে হয়ে রেল বন্ধ করতে পারি না, তারা বন্ধ করে দিয়েছে। তাহলে এই শক্তিকে আপনি অস্বীকার করবেন কি হবে? প্রশ্ন হচ্ছে, এই শক্তিকে রাজনৈতিক প্রক্রিয়া কিভাবে অন্তর্ভুক্ত করবেন? রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে তাদেরকে যদি অন্তর্ভুক্ত করেন এবং রাজনৈতিক ক্ষমতায়ন যদি করেন, তাহলে সে তার অর্থনীতিবাদী আন্দোলনটা করবার ক্ষেত্রে অন্যরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেরিয়ে আসবে, এবং নিজের অধিকার রক্ষা করা, নিজের দাবি আদায়ের কথা বলবার সাথে সাথে অন্যের দাবির প্রতি সম্মান দেখানোর প্রবণতা তার ভিতরে তৈরি হবে। এই আহ্বানটা জানিয়ে আমি আমার কথা না বাড়িয়ে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সমঝোতার রাজনীতি এবং সংস্কারের রাজনীতি যেটি আমরা করতে চাই, এবং সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের যেই বিষয় আমাদের ভিতরে বিশাল একটা ফারাক আছে, সেই ফারাকের ভিতরে সমঝোতা তৈরি করতে হবে। যেই সমঝোতার প্রস্তাবগুলা বিষয়ে আমরা মিনিমাম ঐকমত্য হব, সেগুলা বাস্তবায়ন প্রক্রিয়াটা কী হবে সে নিয়ে আমাদের আরও বেশি কথা বলতে হবে। একই সাথে যাদেরকে বাদ দিয়ে সমঝোতা করছি, সংলাপ করছি, সেই মানুষদের, সেই শ্রেণী পেশা এবং সমাজশক্তিদের অংশীদারিত্ব রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে যদি না আনতে পারি, না আনি, তাহলে আমাদের মাঝে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। কারণ এই ফ্যাসিবাদকে মুক্ত সমাজের, রাষ্ট্রের, অন্তর্ভুক্তমূলক সমাজের জন্য সুরক্ষা দিবে ব্যাপক জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীকে আমরা রাজনৈতিক ক্ষমতার বাইরে রাখছি। আমরা প্রত্যাশা করতে চাই তাদেরকে এই ক্ষমতার ভেতরে, এই রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে ইনভলভ করার মধ্য দিয়ে আমাদের আগামী দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।